संसार साराधिका शोभा तव शरीरे त्रिधा मात्राधिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यां जानु चर्चा विशेषतः तमेव त्वं शारीरि त्वं देवी जननी परां तवैव सृज्यते सर्वं तवैव तत्फलते जगत् तवैव धारते देवी तमो संतत सर्वदा विशिष्टो सृष्टिरूपत्रं स्थितिरूपा च पावने तथा संनिरूपन्ते जगत्सो जगन्मये सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी भूवंशे पूर्वमे नारायणी नमस्तुते। नमस्कार। सर्वप्रथमे स्वर्णमयी अपेरार पक्ष থেকে পুজো কমিটির সভাপতি সম্পাদক সমস্ত সভ্যবৃন্দ স্থানীয় প্রশাসন পঞ্চায়েত মেলায় আগত দোকানবৃন্দ ও সমস্ত যাত্রীপ্রেমী দর্শকদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যাত্রা শুরু করার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যাত্রা চলাকালীন বাইরে কোনো প্রকার প্রচার মাইক আপনারা চালাবেন না। যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে সাক্ষাৎ করুন। যাত্রা চলাকালীন মঞ্চ অন্ধকার হলে কোনো টর্চের লাইট কিংবা লেসার লাইট ফিরবেন না। নির্বিঘ্নে মঞ্চে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখবেন। প্যান্ডেলের ইলেকট্রিশিয়ানকে জানানো যাচ্ছে যে আপনি যাত্রা মঞ্চের উপর প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করবেন। নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কেউ আসন ছেড়ে উঠবেন না, তাহলে নাটকের মূল কাহিনী হতে বঞ্চিত হবেন। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ত্রিকাল পুরুষ ঠাকুর বাবা লোকনাথ ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদপদ্মে প্রণতি জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা সুন্দরী ফাঁদে শয়তান কাঁদে। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা রঞ্জন কুমার, শোরমাস্টার সমীর, নৃত্যগানের শঙ্কর, আবাহ সমীরণ বাবু, কৈলাস অর্জুন ও স্বপন দাস, আলোধ্বনি স্নেহা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণী মাস্টার জিতেন ও মাস্টার দিলীপ, প্রধান উপদেষ্টা সুনীল মাইতি ও বাপি দাস, প্রধান পৃষ্ঠপোষক সুবল জানা, জেনারেল ম্যানেজার অভিরঞ্জন জানা, সহ ম্যানেজার লক্ষণ সেনাপতি ও বঙ্কিম সাউ, স্টেট ম্যানেজার তপন সেট ও লক্ষ্মী সামন্ত। শ্রেষ্ঠাংশে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ অভিনেত্রী ভূষিতা, একমাত্র লাস্যময়ী নায়িকা গায়িকা মন্দিরা সরকার, গায়ক নায়ক কুমার রামানন্দ, দুষ্টু মিষ্টি বেশ মামনি উদীয়মান দীপ কুমার, প্রতিভাময়ী কাকলি রানী, মানস কুমার, বিনা রানী কুমার লক্ষণ ও হাসি রাজা মাস্টার রবি এবং বলিষ্ঠ নট সুবোধ কুমার। শুরু করতে চলেছে মিলন দাস প্রযোজিত, বর্তমানে ভিলেন টাইগার বাবলু পাড়া অভিনীত 1429 সালের চমক সৃষ্টিকারী বড় মাপের সামাজিক যাত্রাপালা। সুখী স্বর্গ ধুলাই লুটায়, গ্রহ লেগেছে সংসার চাঁদে, পাপ পুণ্যের বিচার চালায়, সুন্দরী ফাঁদে শয়তান কাঁদে, সুন্দরী ফাঁদে শয়তান কাঁদে, সুন্দরী ফাঁদে শয়তান কাঁদে। আমি বলেছি তো আমি যাব না যাব না যাব না। উকিল কাকুর সাথে আমি কোথাও যাব না। ওই লোকটা দুষ্টু পচা, সব সময় আমায় বকে। আমি বলে দেবো বাবা, আর তোকে কেউ বকবে না। চল বাবা চল, ড্রাইভার যে গাড়ি রেডি করে বসে আছে, সেখানে ডাক্তারের কাছে চল বাবা। না 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 না, আমি বলেছি তো আমি বাবা ছাড়া আর কারোর সাথে আমি যাব না। আমি আমার বাবার সাথে যাব। আমি আমার বাবার সাথে যাব। কেন রে খোকা? ওরে বাবা কি আর সব সময় সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারেন? তাছাড়া তুই এখন সুস্থ হচ্ছিস, এখন তো তোকে একা একা সব জায়গাতে যেতে হবে। না 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 না, আমি
আমি সুস্থ হব না খোকা। আমি সুস্থ হব না খোকা। সে কি কথা? তুই সুস্থ না হলেই আমাদেরকে দেখবি বাবা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে তোর বাবার বিজনেসের দায়িত্ব তুই নিজের হাতে তুলে নিবি বাবা। মা আর সেই আশাতেই তো আমরা তোর মুখের দিকে তাকিয়ে বসে আছি রে খোকা। বাবা তোর যখন 7 বছর বয়স তখনও পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ করে তোর যে কি এক অজানা জ্বর হলো, তাতে তোর প্রাণ বাঁচলেও অসুস্থ হাবা গোবা হয়ে গেলি। ওসব কথা থাক না গো, ছেলেটা যে প্রাণে বেঁচেছে এটাই যথেষ্ট। সরমা। তুমি দেখবি ও সম্পূর্ণ সুস্থ হয়ে তোমার বিজনেসের দায়িত্ব ও নিজের হাতেই তুলে নেবে। সরমা, না 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 আমি সুস্থ হব না আমি সুস্থ হব না খোকা। আমি সুস্থ হলে তোমরা কেউ আর আমায় ভালোবাসবে না খোকা। আমি সুস্থ হলে আমার মা আর আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না খোকা। আমি সুস্থ হলে আমার মা আর আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে না খোকা। তাই তো চিরকাল আমি অসুস্থ থেকে তোমাদের পুজো করে বলবো, কি বলবি রে খোকা? তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান, তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান। তোমাদের জন্য আমার জীবন, তোমাদের জন্য আমার জীবন, পূজা করে যাব সারা জীবন, তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান। তোমার পাপে পাপ, পুণ্যে পুণ্য, তোমাদের জন্য জীবন ধন্য। তোমার পাপে পাপ, পুণ্যে পুণ্য, তোমাদের জন্য জীবন ধন্য। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, নিজ মনে জেনেছি তোমার মর্ম, তোমরা আমার সকল দেবতা, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান, তোমরা আমার ভগবান। ওই গো খোকা বাবু, তাড়াতাড়ি এসো, ড্রাইভার যে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। যা বাবা যা, তোর উকুল কাকু যে ডাকছে, ড্রাইভার যে গাড়ি রেডি করে বসে আছে, শীঘ্রই ডাক্তারের কাছে যা বাবা। হ্যাঁ যা বাবা যা, তুই তোর উকিল কাকুর সাথে ডাক্তারের কাছে যা। না 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 না, আমি বলেছি তো আমি বাবা ছাড়া আর কারোর সাথে আমি যাব না। আমি আমার বাবার সাথে যাব। ওরে না রে খোকা, না, অমন কথা বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই। ওরে বাবা, তোকে নিয়ে যে আমাদের অনেক আশা, তোকে যে খুব শিগগির সুস্থ হয়ে উঠতে হবে। আমি সুস্থ হয়ে উঠবো? হ্যাঁ রে খোকা, আর তুই সুস্থ হয়ে উঠলে আমরা তোর বিয়ে দিয়ে বউ আনবো রে খোকা। আমার বউ আনবে? বউ? হ্যাঁ রে খোকা, তোর জন্য আমরা একটা সুন্দরী দেখে বউ নিয়ে আসবো। বউ আনবে? হ্যাঁ রে খোকা, তোর জন্য আমরা একটা লাল টুকটুকি রাজকন্যা নিয়ে আসবো। রাজকন্যা আনবে আমার জন্য? রাজকন্যা? কি মজা, কি মজা, কি মজা, কি মজা! বাবা গো বাবা, আমি
আমি ডাক্তারের কাছে যাব। উকিল কাকু তুমি দাঁড়াও, আমি আসছি। আমাকে আমাকে শিগগির সুস্থ হতে হবে। আমার বাবা মা বলেছে আমি সুস্থ হলে আমার জন্য একটা রাজকন্যা নিয়ে আসবে। রাজকন্যা। উকিল কাকু তুমি দাঁড়াও। তাই যা রে খোকা, তাই যা। ওরে বাবা, তোকে নিয়ে যে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নগুলো তোকেই তো পূরণ করতেই হবে। অন্য স্বপ্ন করে নিয়ে কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না কাকা। দেখি সুদর্শন, আমি সুদর্শন, সুদর্শন চাকি। আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। কেউ রাস্কেল, তুই জেল থেকে ছাড়া পেয়েছে? অনেক কাঠখড় পুড়িয়ে তবে আমি জামিন পেয়েছি। আর জামিন পাওয়া মাত্র ছুটে এসেছি আমার সমস্ত হিসেব দিতে নিতে। হিসেব? কিসের হিসেব? সম্পত্তি। দেখি ধর্মদাস বাবু, আপনি খোকাকে নিয়ে ডাক্তারের কাছে যাননি? লেখে পা হ্যাপা সামলা, আগে তো নিজেদের কথা ভাবো। আর মানে বলছিলাম, এই বুড়ো বয়সে যক্ষের মতো এত সম্পত্তি আগলে রেখে কি লাভ? উকিল বাবু, তাছাড়া আপনাদের একমাত্র সন্তান তো হাবা গোবা, বোকা সোকা। তাই বলছি, এত সম্পত্তি নয় ছয় না করে আপনাদের একমাত্র যোগ্য উত্তরসূরি এই ভাইপোর নামে লিখে দিই। না 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 না, ধর্মদাস নয়, আমি উকিল ধর্মদাস। আমি অধর্মের দাস হয়ে ধর্মকে দিবাস। তোমাদের কোম্পানি উকিল হয়ে তুমি কি না ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়েছো? শুধু হাত মেলাই নিব দিবনি, কোলাকুলিও করেছি। আর মিথ্যে করে আপনাদের এগেনস্টে একটা উইলও তৈরি করেছি। তোমার অসুস্থ ছেলেটার অবর্তমানে যাতে তোমার সমস্ত বিষয় সম্পত্তি অন্যের হাতে বেহাত না হয়ে যায়, তাতে তোমার সমস্ত বিষয় সম্পত্তি তুমি আমার নামে দানপত্র করে দিয়েছো। কখনো না। ওরে বেঈমান, তুই অনেক পাপ করেছিস, আর মহাপাপ করিস না রে। আমাকে সর্বশান্ত করে আমার অসুস্থ ছেলেটাকে আর তুই পথে বসাস না। ও যে তোমাকে ভাবতে মানে কাকা, কারণ ওকে যে গাড়িতে করে পাঠিয়েছো না, সেই গাড়িতে আমি অনেক আগে থেকে একটা টাইম বম ফিট করে রেখেছি। হ্যাঁ, তখন হয়তো সেই বোমাটা বাস্ট হয়ে ওগো, এসব কি বলছো ওরা? আমার খোকার যদি কিছু হয়ে যায়। না শোনো, মানে খোকার কিচ্ছু হবে না। বাঁচাবো যেমন করেই হোক, আমি আমার খোকাকে বাঁচাবো। খোকা, আমি আসছি। ওগো, এসব কি হচ্ছে? আমি যে কিছু বুঝতে পারছি না। শোনো মা, এই সম্পত্তির জন্য আবার খোকার যদি প্রাণ চলে যায়, তাহলে সম্পত্তি রেখে কি হবে? শোনো মা, দিয়ে দাও সম্পত্তি, তুমি দিয়ে দাও। শোনো মা। একদম ঠিক কথা বলেছেন। এই নে, এই উইলটাকে একটা সই করে দিন তো। না না, কখনো না। ওরে জানোয়ার, আমি আমার শরীরের রক্ত জল করে এই সম্পত্তি করেছি। ওর মতো একটা কুলাঙ্গারের হাতে তুলে দিয়ে এই সম্পত্তি আমি নয় ছয় করতে পারবো না। শালা হারামি কাকা, তুই শালা আমার বাবাকে মতা জুয়া আসক্ত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি হাতে নিয়েছিস। আর আমি সেই সম্পত্তি ভাগ চেতে আমার পেছন পুলিশ লাগিয়ে তুই আমাকে জেলে পাঠিয়েছিলি, তাই না? আর আমি তোর কাছ থেকে সমস্ত কিছু কিনে নেবো। বল সই করবি কিনা বল। না, বল সই করবি কিনা বল। না। সই কর বলছে, সই কর। আমি সুদর্শন চাকি, আমি পাক মাখি না, কিন্তু সারা পাকে থাকি। না রে জানোয়ার না, তুই জানিস না কি ভুল তুই করেছিস। আমার খোকাকে তুই বাঁচা। আমার খোকার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি যে পাগল হয়ে যাব। এ তুমি কি অলক্ষণ কথা বলছো? হ্যাঁ, না না, আমি তো তোমার একমাত্র ভাই পড়া কি আমি হতে পারি অমানুষ জল্লাদ, কিন্তু আপনি তোমার ছেলের মতো কাকা। তুমি তোমার ছেলের জন্য কষ্ট পাবে, আমার কষ্ট হবে না। খুব কষ্ট হবে গো, খুব কষ্ট হবে। তাই তুমি তোমার ছেলে আর বিষয় সম্পত্তির জন্য যাতে তুমি কষ্ট না পাও, আমি তার ব্যবস্থাই করলাম। ওগো, তুমি আমার খোকাকে বাঁচাও। বাঁচাবো। এই শয়তানগুলোর হাত থেকে আমার খোকাকে শোনো মা, এই শোনো মা, আরে কথা বলছো না কেন? কথা বলো। শোনো মা, তুমি কথা বলো। সরি কাকা, ও কাকা, কাকা গো, মা কালী দেবী বলছি। আমি কিন্তু কাকিমাকে মারতে চাইনি, কিন্তু ওনার মৃত্যু যে ভগবান আমার হাতে লিখে রেখেছে সেটা আমি কি করে বুঝবো বলো? না আমি কথা দিচ্ছি, কাকিমা তো মায়ের মতো, আমি আমার নিজের হাতে কাকিমার মুখাগ্নি করবো। জানোয়ার, আজ আমি তোকে নিজের
লেখা পায় হ্যাপা সামলা। এই মালটাকে আপনি খুন করে ফেললেন? খুন নয়, কাল থেকে সবাই জানবি আমার কাকার একমাত্র ছেলে এই মোটর কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় আমার পুজোর কাকা সত্যপ্রিয় চাকরি নির্দেশ হয়ে গেছে। বাহ বাহ বাহ, দারুণ আইডিয়া তো আপনার। এবার কাল থেকে সমস্ত সম্পত্তির মালিক হব আমি, এই সুদর্শন চাকি। না রে জানোয়ার না, এই সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না। আমি জানতাম এইরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে, তাই অনেক আগে থেকে আমি আমার সম্পত্তির এগেনস্টে একটা বিশেষ উইল করে আমারই এক বিশ্বস্ত কর্মচারীর কাছে জমা রেখে দিয়েছি। বিশেষ হ্যাঁ, আর সেই উইল হলো যে আমার খোকাকে বিয়ে করবে সেই হবে সব সম্পত্তির মালকিন। আর আমার খোকার যদি অপঘাত মৃত্যু ঘটে তাহলে সব সম্পত্তি মিশনের নামে চলে যাবে। শালা, আমি সারা এমন হারামি নিজের বাঁশ নিজের পেছনে নিয়ে বসলাম। এই শালা কারো শালা ওর পেটে অকিল হয়ে এত বড় সাংঘাতিক খবরটা তুমি বুঝতে পারোনি? লেখা পায় এবার হ্যাপা সামলা। হ্যাপা পরে সামলাবে, এখন চলুন যেমন করে হোক ওই হাবা গবা ছেলেটাকে আমাদের বাঁচাতেই হবে। মনে রাখবেন ও আমার জীবনের আলাদিনের আশ্চর্য প্রদীপ, আর সে প্রদীপটা আমার চাই। এখন চলুন এই লাশ দুটোকে ফুটে ফেলি। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে কেটে যায় কয়েকটি মাস। ঠিক কয়েক মাস পরের ঘটনা। তোকে না কতবার বলেছি এই ভর সন্ধ্যেবেলায় এইসব আজে বাজে নাচ গান করবি না। কেন শুনি? আজ হলো লক্ষ্মীবার। আজকে দিনে মেয়েরা নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর পুজো করে, সারা বাড়িতে আলপনা এঁকে সন্ধ্যেবেলায় লক্ষ্মীর পাঁচালি পরে মা লক্ষ্মীকে আহ্বান জানায়। আয়নারে বল, আমরা দুজনে মিলে মা লক্ষ্মীর পুজো করি। থামো তো, তোমাদের এই শেখারি কালচার আমি মানতে পারবো না। তাছাড়া আমি তো তোমার মতো গায়ে অল্প শিক্ষিত নই যে ওই সব কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সারাদিন শুধু তুলসী তলা আর ঠাকুর ঘর করে বেড়াবো। গাইয়ে অশিক্ষিতরা ঠাকুর দেবতার পুজো করে, আর শিক্ষিত হলেই নাস্তিক হতে হয়। এটা তোমার মনের ভুল নয় না? এটা হলো বাঙালির সনাতনী রীতি আর আদর্শ। রীতি আর আদর্শ? গায়ের মেয়ে বউরা সংসারের মঙ্গল কামনায় এইসব নীতি আদর্শ মেনে চলে বলেই তো গায়ের মাটিতে এখনো শান্তি স্বর্গ বিরাজ করছে। আর তোদের মতো শিক্ষিত আধুনিক রীতি নীতিতে বিশ্বাসী মানুষগুলোর দিকে তাকিয়ে দেখ, ওরা কোনো নিয়ম নীতি মেনে চলে না বলেই ওদের জীবনে যত অশান্তি, স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও ওরা বেশি দিন ধরে রাখতে পারে না। বৌদি, তোমার এই কথায় কথায় জ্ঞান দেওয়াটা না আমার বড্ড অসহ্য লাগে। বারবার কেন কেন পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসো বলো তো? তুমি কি চাও আমি জয়ন্তকে নিয়ে এ বাড়ি থেকে আলাদা হয়ে যাই? কেন বৌমা, কেমন হলো যে তুমি এ বাড়ি থেকে আলাদা হয়ে চলে যাচ্ছ? কি হয়নি সেটা বলতে পারবেন? দিদি দিদি আমায় উঠতে বসতে খোঁটা দেয়, শাড়ি পরি না বলে আজ বাজে কথা শোনায়, সাজতে সাজতে একটু ভালোবাসি বলে কত রকম বলে টোট কাটে। প্লিজ শুনে প্লিজ, এই মানুষটার নামে আমার মিথ্যে অপবাদ তুমি দিও না। আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই সবচেয়ে বেশি স্নেহ মমতা দিয়েছে, তাই আমার এই বৌদিকে আমি আর মায়ের আসনে বসে আছি। উর্মি, আমি আর মায়ের আসনে বসে আছি। তোমার বৌদি তোমার কাছে মাতৃ সম হতে পারে, কিন্তু আমার কাছে একটা কুচুতে হিংসুটে মহিলা। জানেন জানেন দাদা, আপনারা বাড়িতে না থাকলে দিদি আমার পর মেন্টাল টর্চার করে, আজকাল ভালো করে খেতেও দেয় না। এই আমি কি শুনছি মধুরা, তুমি ওকে ঠিক মতো খেতে দিচ্ছ না? ছিছে, প্রতিবেশীরা এইসব কথা জানলে সবাই ভাববেন আমরা বাড়ির বউয়ের উপর নির্যাতন করছি। দাদা, ও সব মিথ্যে কথা বলছে। এ বাড়িতে লক্ষ্মী বাড়ি সবাই নিরামিষ খায়, কিন্তু এই মেয়েটা লক্ষ্মী বারে মাছ মাংস খাবার জেদ করে, আর আমি সেটা মেনে নিতে পারিনি বলেই ও আমার নামে মিথ্যে করে বলছে আমি নাকি ওকে খেতে দিই না। বৌদি, কি করব দাদা,
আমি যে মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারি না। তা বললে তো হয় না বৌমা। সংসার ধর্ম হলো বড় কঠিন ধর্ম। দাদা এখানে সুখ দুঃখ সমানভাবে বিরাজ করে। ন্যায় নিষ্ঠা সততম আর বিশ্বাসের বিনিময়ে যতটুকু সুখ আহরণ করতে পারবে, জীবনে ঠিক ততটাই সুখী হতে পারবে। কিন্তু নিয়মের বাইরে জাল ডিঙিয়ে যদি স্বার্থপর হতে চাও তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না বৌমা। না দাদা, না দাদা না, উনি কখনো স্বার্থপর হবে না। ওই বাড়িতে নতুন তো, তুমি একটু সময় দাও, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে না ভাই? দাদা আমি যে এই সংসারে একটা অশরী সংকেত শুনতে পাচ্ছি। ওটা তোমার মনের ভ্রম দাদা, তুমি কিচ্ছু ভেবো না। এই পরের মেয়েটা আমাকে তোমার কাছ থেকে দূরে সরানোর হাজার চেষ্টা করলেও আমি প্রমাণ করে দেব দাদা, আমি প্রমাণ করে দেব। জলকে কাটলে যেরকম দুভাগ করা যায় না, ঠিক তেমনি আমাদের দু ভাইয়ের সম্পর্ক কখনো কখনো আলাদা হবে না দাদা, কখনো না, কখনো না, সেই আশাতেই তো এখনো বুক বেঁধে আছে রে ভাই। আমার বিশ্বাস বৌমাকে নিজেই এই সংসার এতে সবকিছু শিখে দিয়ে এবারের আদর্শ গৃহবধূ হওয়ার চেষ্টা করবে। ইম্পসিবল! ওসব লক্ষ্মী বার্তা আমি মানতে পারবো না। আমার যখন যা ইচ্ছা হবে তাই খাবো, তাই করবো। আর এই ব্যাপারে বেশি কেউ জোর খাটাতে চাইলে আমি সত্যি সত্যি জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে যাব। বাহ 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 বাহ, তুই চমৎকার বলেছিস রে বোন, চমৎকার বলেছিস। তুই একেবারে এ যুগের আধুনিকা মনস্ক মেয়েদের মতোই তুই কথাগুলো বলে দিয়েছিস। দাদা, দাদা তুমি এসেছো? এই দেখো না, এরা এরা আমার মন দিয়ে সংসারটাই করতে দিচ্ছে না। মন দিয়ে সংসার? তাই এভাবে সংসারে ঘুরে বেড়ালে সংসারের সারটুকু তো তুই খুঁজে পাবি না রে বোন। আগে নিজের শ্বাসটা পাল্টা। তুই যাত্রা নাটক দেখেছিস তো? খোলা মঞ্চে যারা রাজা বা রানীর অভিনয় করে তারা কিন্তু রাজা বা রানীর মতোই পোশাক পরে মঞ্চে ওঠে। তারা যদি সাধারণ পোশাক পরে রাজা বা রানীর অভিনয় করত তাহলে সাধারণ দর্শক তাদের কিছুতেই রাজা বা রানী হিসেবে মেনে নিত না। দাদা ঠিক তেমনি ভাবে এই জীবনের রঙ্গমঞ্চে তুই সংসারে এক গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে এসেছিস রে বোন। তা তো সাজ পোশাকটাই যদি এমন বারবধূর মতো হয় তাহলে সংসার থেকে বধূ হিসেবে মেনে নেবে? দাদা এই কথাটাই তোকে আমি বারবার বোঝাই, কিন্তু ও আমাকে সব সময় ভুল বোঝে। ওরে দুর্বিনীত ব্যবহার একদম প্রশ্রয় দেবেন না দিদি। প্রয়োজন হলে ওকে বেশ করে শাসন করে দেবেন। হ্যাঁ, শাসন। এরা আমাকে শাসন করবে? করুক তো দেখি। আমি জয়ন্তকে নিয়ে যদি এ বাড়ি থেকে আলাদা হতে না পারি তো আমার নাম উর্মি না। বড্ড সাহস হয়ে গেছে তাই না? খুব সাহস হয়ে গেছে। আলাদা হয়ে যাবি? আলাদা হলে খাবি কি সেটা একবার ভেবে দেখেছিস? আমার আবার খাবারের কিসের চিন্তা? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের চাকরি করে। না 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 না, তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়। তোর স্বামী আসলে একটা তুমি চুপ করো। অনিবার্য কারণে যেটা আমরা ওর কাছে গোপন রেখেছি সেই কথাটা ফাঁস করে দিই। তুমি আর ঠাকুরপোর বিপদটা বাড়িয়ে দিও না ভাই। তবু আসল সত্যিটা তো জেনে রাখা দরকার দিদি। ইন্দ্র, শোন উর্মি, তোর স্বামী ইঞ্জিনিয়ার, এই অহংকারে তুই ধরাকে সরাজ্ঞান করলো। আসল সত্যিটা কিন্তু মন দিয়ে শোন। কি? তোর স্বামী আসলে কোনো ইঞ্জিনিয়ার নয়। তবে সে আসলে একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে। বেঈমান, বেঈমান কাপুরুষ জয়ন্ত সরকার, এত বড় মিথ্যে বলে তুমি আমাকে ফাঁসিয়েছো। আমি তোমাকে ক্ষমা করব না শয়তান, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তোমাদের এই সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আগুন! তুমি কি করলে ভাই? তুমি কি করলেন? কেন তুমি ওকে একথা জানালেন? এবার যে অশান্তির আগুন আমার ভাইটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমরা তো ঠাকুরপুর কোনো অভাব রাখিনি ভাই। ওরা স্বামী স্ত্রী যাতে সুখে থাকে আমরা তো সবসময় তারই চেষ্টা করে গেছি। এমনকি আমার সামান্য বেতনে খুলেছে দেখেন শিউলি একটা প্রাইভেট নার্সিং হোমে নার্সের চাকরি নিয়েছে শুধুমাত্র জয়ন্তের অভাবটা বৌমা যেন কোনোদিন বুঝতে না পারে। আবার একটা মিথ্যে। মিথ্যে? শিউলি কোনো নার্সিং হোমে চাকরি করে না। ইন্দ্র, আমি নিজের চোখে দেখেছি শিউলি হোটেল ডান্সারের কাজ।
তুমি কি বলছো ভাই? এ তুমি কি বলছো? ঠিকই বলছি দিদি, আমি ঠিকই বলছি। তোমার কথা শুনে আমার সারা শরীরটা যে থরথর করে কাঁপছে। আমাদেরকে নার্সিং এর চাকরি করতে যাচ্ছি বলে ঠাকুরজি কিনে একটা হোটেল ড্যান্সার। ছি ছি ছি। ওগো তুমি ছেলে দেখো, যত শীঘ্র সম্ভব ঠাকুরজির বিয়েটা তুমি দিয়ে দাও। কেন বৌদি, তোমার আই পাকে নিয়ে ননদিনে বুঝি দিনদার তোমার সঙ্গে ঝগড়া করে তোমার সুখ শান্তির ভাগ চিনিয়ে নেবে, আর সেই জন্য বুঝি তাকে এই বাড়ি থেকে তাড়ানোর মতলব? বৌদি আমাকে শিগগিরই খেতে দাও তো, এক্ষুনি আমাকে নাইট ডিউটিতে যেতে হবে। তা ডিউটিটা কোথায়? নিশ্চয়ই হোটেল অপসরাতে। বৌদি কি হলো? তোর বৌদির কথার জবাব না দে। কিছু বলো না দাদা, আরে হোটেল অপসরাতে ডিউটি থাকবে কেন? আমি তো নার্সিংহোমে চাকরি করি, সেখানে রাত্রিটা ইমার্জেন্সি অপারেশন আছে, তাই তো ডাক্তারবাবু বললেন। বলো বলো ঠাকুরজি, আমাদেরকে নার্সিং এর চাকরি করতে যাচ্ছি বলে তুমি কোথায় যাও, কি করো? কোথায় আবার? আমি তো নার্সিংহোমে। বাস শিউলি বাস, মিথ্যে বলে তুমি আর নিজেকে ছোট করো না। আমি নিজের চোখে তোমাকে হোটেলে নাচতে দেখেছি। তুমি ভুল দেখেছো, হয়তো আবারই মতো কাউকে দেখে তুমি ভুল করে শুনি ভেবে নিয়েছো। না, ভুল আমি দেখিনি শুনি। তবু যদি আমার নিজের চোখে দেখা সত্যিটাকে তুমি যদি ভুল বলে প্রমাণ করতে চাও, তুমি তোমার দাদার পাশে বলো তুমি হোটেল ড্যান্সারের কাজ নাও নি। ইন্দ্রদা কি হলো? কথা বলছিস না কেন? বলো বলো ঠাকুরজি, তুমি তোমার দাদার পাশে বলো ইন্দ্র যা দেখেছে সব মিথ্যে। পারবো না, পারবো না বৌদি। দাদার পাঁচ আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না ঠাকুরজি। বেকার ছোটদার সংসারে বোঝা বইতে গিয়ে তুমি যে বড় অসহায় পড়েছিলে দাদা, তাই তো সামান্য কর্তব্য পালন করতে গিয়ে আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আজকের দিনে শুধুমাত্র বেদার ভিত্তিতে করে চাকরি পাওয়া যায় না সেটা আমার জানা ছিল না দাদা। তাই তো নিরুপায় হয়ে ওই কাজটা আমি বেছে নিতে বাধ্য হয়েছি। তাই তো ইন্দ্রদার কথা মেনে নেওয়া উচিত। আমি হোটেল অপসরত। এই কথাটার কখনো আমার সামনে উচ্চারণ করবি না। ছি ছি ছি, তুই এতটা নিচে নেমে যাবি আমি কখনো কল্পনাও করতে পারিনি। সিদ্ধান্ত দাও। টাকা রোজগার নয়, এই নোংরামো করাটাই তোর আসল উদ্দেশ্য ছিল। তুমি ওকে বলে দিও মধুরা, ওর মতো নোংরা মানসিকতার মেয়ে কখনোই আমার সংসারে জায়গা পাবে না। শুনুন শুনুন, বৌদি দাদাকে একটু বোঝাও না, এলাইনে প্রচুর টাকা, কয়েকটা বছর কাজ করলে না। বৌদি তোমার দাদার সিদ্ধান্তেই আমার সম্পূর্ণ মত আছে। বৌদি তুমি কি বুঝতে পারছো না ঠাকুরজি, এবার তোমার বিয়ে দেওয়াটা আমাদের কাছে কতখানি কঠিন হয়ে উঠবে। কি বললে বৌদি? তুমি হোটেল ড্যান্সার জানলেই কে কে তোমাকে বিয়ে করবে বলতে পারো? আমি? না না ঠাকুরজি, তুমি একদম ঠিক করনি, তুমি একদম ঠিক করনি। দিদি 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 দিদি, আমি বুঝতে পারিনি বৌদি যে আমার একটা বলেই আমার জীবনে দুই কুলফা সেরে যাবে। আমি ভাবতে পারিনি যে মেয়েদের চরিত্রটা এত সস্তা, এত ঠুনকো, যে এত সহজে খোলা বাজারে নিলাম হিসেবে নিলাম। শিউলি বাহ, কি অদ্ভুত আমাদের সমাজ ব্যবস্থা। যারা খোলা মঞ্চে নাচ গান করে টাকা উপার্জন করে তারা সবাই শিল্পী, অনেক সম্মান তাদের। আর আমি হোটেলে নাচ গান করেছি বলে আজ আমি হোটেল ডান্সার। আমি অচ্যুত হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি, আমি অপবিত্র। আমাদের সমাজ ব্যবস্থাটা যে বড় জটিল শিউলি। খোলা মঞ্চে নাচ গান করা মানুষরা নাচ দেখে যারা আবেগে করতালি দিয়ে শিল্পীর সম্মান জানায়, তারাই আবার হোটেলে ওই মানুষটার নাচ দেখে সিটি মেরে অশ্লীলতার ইঙ্গিত করে। যে সমাজ সামান্য কারণে কলঙ্কের কালি ছিটিয়ে দেয়, সে সমাজ আর আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না। না 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 শিউলি শিউলি, আমি বাঁচতে চাই না। কেঁদো না কেঁদো না। সারা সমাজ তোমাকে কলঙ্কিনী বলে আখ্যা দিলেও আমি তোমার কলঙ্ক মোচনের জন্য তোমার পাশেই থাকবো। কেন ইন্দ্রদা, তুমি কি আমাকে দয়া করছো, আমায় করুণা করছো? না 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 শিউলি, আমি তোমাকে ভালোবাসি শিউলি। বহুবার এই কথাটা বলবার আমি চেষ্টা করেছি, সাহস আমি পাইনি, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আর আমি চুপ করে থাকতে পারলাম না। তাই তো সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমি তোমাকে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না,
না ইন্দ্রদানা, এ হয় না, হতে পারে না। আমার চরিত্রে কলঙ্কের দাগ লেগেছে বলে তুমি আমায় দয়া করছো, আমায় করুণা করছো। চাই না, চাই না আমি কারো দয়ার দাগ, চাই না, চাই না শিউলি, চাই না কারো দয়া, চাই না করুণা, চাই না আমি কারোর দয়া, চাই না করুণা। অভাগিনী আমি কপাল মোড়া, আমি একজনা। অভাগিনী আমি কপাল মোড়া, আমি একজনা। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়া, তাই তো সবার থেকে দূরে দূরে রই। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়া, তাই তো সবার থেকে দূরে দূরে রই। আমিও জানা পথে ধরে, আমিও জানা পথে ধরে চলে যাব বহুদূরে। অভাগিনী আমি কপাল পোড়া, আমি একজনা, আমি একজনা। ও বাবু মশাইরা, ও দাদু ঠাকুমা জেঠিমা কাকিমা বৌদি বোনিরা, সবাই শোনো। পাড়ায় পাড়ায় যেমন রেশন বাবুরা রেশন নিয়ে হাজির হয়ে যায়, তেমনি গরমা গরম খাবার নিয়ে বাড়ির দরজায় এসে পৌঁছে যায় এই সুন্দরী রানীর দুয়ারি খাবার। দুয়ারি খাবার বাবু, দুয়ারি খাবার, গরম গরম পাবেন বাবু, গরম গরম পাবেন বাবু, হরেক রকম খাবার। আমি সুন্দরী রানী, গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। কাতলার গাড়িয়া আর আছে সুন্দর, কাতলার গাড়িয়া আর আছে সুন্দর। দেখগির পাতরিয়া, দেখগির পাতরিয়া, রাজগিরের গাড়ি শেষ পাতে চাটনি বাড়ছে মুঠি খালো। আমি সুন্দরী হোম ডেলিভারি। আমি সুন্দরী গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। হোম ডেলিভারি, গরম খাবার পাবেন বাবু, হোম ডেলিভারি। লেখাপা হেপা সামলা, বলি বলা নেই কড়াই ঘরের ভেতরে ঢুকে একেবারে জলসার আসর বসিয়ে দিয়েছো। বলি ওসব কি?
এটা এই সুন্দরী রানীর দুয়ারি খাবার। দুয়ারে খাবার, দুয়ারে রেশন আর দুয়ারে সরকার শুনেছি, কিন্তু এই দুয়ারে খাবার আমি বাপের জন্ম শুনিনি বাবা। তাই এটা নিশ্চয়ই সরকারি খাবার, মানে ফ্রি খাবার, তাই না? ওই গান হারামজাদা বলে এই সুন্দরী রানীর দুয়ারি খাবারটা ফ্রি খাবার? ভোর সালা 3টে থেকে উঠে কুটনো কেটে ভাতটা বেটে নাকের জলে চোখের জলে হয়ে রান্না করে বেলা 10টা থেকে বাবুদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ফ্রিতে খাওয়ানোর জন্য। ও, তার মানে তুমি খাবার ফেরিওয়ালি? হ্যাঁ। তাই এই সমস্ত ফেরি করা খাবার কে কেনে শুনি? এই সমস্ত দাদু দিদা ঠাকুমারা রান্না করতে পারে না, এমনকি যে সমস্ত বৌদিমণিরা রাতে টিভি সিরিয়াল দেখার জন্য রান্না করার সময় পায় না, তাদেরকেও রোজ বেলা খাবার পৌঁছে দিয়ে আসে এই সুন্দরী রানীর দুয়ারি খাবার। বাহ 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 বাহ, ভালো কারবার, ভালো কারবার। শোনো, আমি যদি তোমাকে একটা মালদার কাস্টমার ঠিক করে দিই, তাহলে তুমি আমায় কি দেবে? আয় কি দেবে মানে? সালা দালালি চাইছো? দালাল কোথাকার? না না, দালাল নয়, দালাল নয়, আমি উকিল ধর্মদাস। আমি অধর্মের দাস হয়ে ধর্মকে দিই বাঁশ, আর তোমাকেও আমি এমন বাঁশ দেবো না। কি বললে? মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা। তার মানে তুমি উকিল? ওরে বাবা, শুনেছি পুলিশের চুলে 18 ঘা, কিন্তু উকিলের চুলে যে কত ঘা হবে তা গুনেও শেষ করা যাবে না। সকাল সকালে কার পাল্লায় পড়লাম রে বাবা। দেখে পা, হেপা সামলা। মেয়েটা আমার পরিচয় পেয়ে মনে হয় ঘাবড়ে গেছে, এবার বেশ করে একটু দাবড়ে দিই। উকিল বাবা, হ্যাঁ। দালালি দিতে না পারলেও রোজ খাবারের সাথে যে জিনিসটা ফ্রি দিই সেটাই না ভাই তোমায় দিয়ে দেবো। হ্যাঁ, তা নাই হলো, কিন্তু ফ্রিটা কি শুনি? স্নেহ, মায়া আর ভালোবাসা। ভালোবাসা? তুমি আমায় ভালোবাসা দেবে? লেখে পা, হে পা সামলা। লে পচায়ে মরা আবার কাঁদে কেন? উকিল বাবু, আরে কাঁদছো না কেন? না মানে, জীবনে তো কারো কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, তাই তোমার কাছ থেকে ভালোবাসা পাবো শুনে মনটা আমার হু 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 করছে। এটা তেমন ভালোবাসা নয় রে মাকড়া। কিছু বললে? না 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 না, আমি আপনাকে কিচ্ছু বলিনি। সালা পুরো ঢেঁড়স একটা ইচ্ছে করছে কেটে কুচি কুচি করে আমসের সাথে টক বানিয়ে একেবারে দুয়ারে খাবারে পার্সেল করে দিই। কিন্তু এই বাড়িতে ঢুকতে গেলে তো আগে এই শালাকে হাতে আনতে হবে, তাই না? বাবা গো! হ্যাঁ। বাবা গো! মরার যেমন করে বয়স হয় না, তেমনি ভালোবাসারও কোনো বয়স হয় না। ওই যে কথাই বলে না, সবুরে মেওয়া ফলে, আমি বোধহয় তোমার সেই মেওয়া ফল। একদম খাঁটি কথা বলেছো। শোনো, আমি তোমাকে এই বাড়িতে একটা পাকাপাকি বন্দোবস্ত করে দেবো। পাকাপাকি মানে? মানে এই পার্মানেন্ট কাস্টমার আর কি, ও খেতেই চায় না, বড্ড পাগলামি করে। একদম ভেবো না গো বাবু, এই সুন্দরী ওই বদ্ধ পাগলাকেও ছাগল বানিয়ে বেঁধে রাখতে জানে। ওই পাগলা বাবুটা যদি বেশি পাগলামো করে না, শালাকে একেবারে আদা ছেঁচার মতো ছেঁচে। না না না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। আমার বাবা ফিরে না এলে আমি সব ভেঙে ছুঁড়ে ফেলে দেবো, সব সব সব। যা বাবা, ওটা আবার কে? এটাই তো তোমার কাস্টমার। আমা, ওটা আবার ছোড়াছুড়ি করে নাকি? না না না, চলুন তো গিয়ে দেখি সে কেমন পাগল। না, আমি খাবো না, খাবো না, খাবো না। ওরা রোজ বলে আমার বাবা কাল ফিরে আসবে, কিন্তু কিন্তু কই আমার বাবা তো ফিরে আসে না। তবে কি আমার বাবাও আমার মায়ের মতো ওই আকাশের তারা? না না না, আমার বাবা আকাশে তারা হতে পারে না, পারে না। বাবা গো, বাবা বাবা বাবা, তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই খাবো না। খাবি না তো বেশ, খাস না, তবে তুইও শুনে রাখ ভাই, তুই না খেলে আমিও খাবো না। হ্যাঁ। কেন?
তুমি খাবে না কেন খাবো বল, কেন খাবো? তুই আমার কত আদর ছিল ভাই, আর তুই না খেয়ে খেয়ে খিদে যারা ছটফট করবি, আমি কিনা গোগ্রাস মতো গিরবো না রে ভাই। তুই দেখে নিস, আজ থেকে আমি দাঁতে কুটুরেও কাটবো না। জানি আমার কষ্ট হবে, খুব কষ্ট হবে। হ্যাঁ, তোমার কষ্ট হবে? কেন কষ্ট হবে না বল? তুই তো জানিস খিদে আমি একদম সহ্য করতে পারি না। রোজ 8-10 বার না খেলে না আমার যে বুক ধরপড় করে রে ভাই। আমি তো চোখে সরষে ফুল দেখি, তবু দেখে নিস আজ থেকে আমি না খেয়ে খেয়ে শুকিয়ে একেবারে কিশমিশ হয়ে একেবারে পায়েসের সঙ্গে মিশে যাবো রে ভাই। আমি একেবারে পায়েসের সঙ্গে না না, পায়েসের সঙ্গে নয়, আমি একেবারে মাটির সঙ্গে মিশে যাবো রে ভাই। আমি একবারে মাটির সঙ্গে মিশে যাব। দাদা, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। দেহ পচা দেহ, গরম কিসের ভাই? দেহ পচা দেহ, গরম কিসের ভাই? দাদা, ও দাদা, তুমি আমায় এত ভালোবাসো? কেন ভালোবাসবো না ভাই, কেন ভালোবাসবো না? তুই আমার মায়ের পেটের ভাই না হলেও আমি যেতে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। ও, সেই জন্যই বুঝি আজ তুমি নিজে আমার জন্যই খাবার নিয়ে এসেছো। দাও দাও দাও, আমাকে নিজের হাতে খাইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তুই এখানে চুপটি করে বস, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিচ্ছি। বস বস বস, নে খা। এ কি রে? ওগুলো তো তোমার খাবার না, না, আমার খাবার। তুমি তো অনেক ভালো ভালো খাবার খাও, আর ওগুলো তো সেই শক্ত পোড়া রুটি। না না না, এই খাবার আমি খাবো না, এই খাবার আমি খাবো না, এই খাবার আমি খাবো না, খাবো না, খাবো না। খাবার করতে ফেলে দিলি? বেশ করেছি, বেশ করেছি। নিজেরা ভালো ভালো খাবার খাবে, আর আমার বেলায় ওই শক্ত পোড়া রুটি। তুমি না বড্ড পাচ্ছি, বড্ড খারাপ। আমার বাবা ফিরে এলে আমি সব বলে দেবো, সব। তুমি আমায় মারো, ভালো করে খেতে দাও না, সব বলে দেবো। তোর বাবা ফেলে তবে তো বলবি, আমি তো ফেলে দাও খাবার, তোকে কুড়িয়ে খেতে হবে। বল খাবি কিনা বল। ওই শালা বুলবুল, বাঘা তেঁতুল দেখেছো? শালা মুখে ভাই ভাই বলছো আর কসাইয়ের মতো ভাইকে পেটাচ্ছো। শালা সেদ্ধ করে ঘি লেবু দিয়ে চটকে সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দেবো। হ্যাঁ, আরে শালে হারামজাদি, আমি শালা বুনো ওল নই রে, আমি যে বুনো শুয়োর। আমি ইচ্ছে করলে তোকে কচুর মতো কচ কচ করে চিবিয়ে খেয়ে নিতে পারি। লেখা পা, এবার হাঁপা সামলা। এই মালটাকে, ওরা এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকাচ্ছে। আয় বাপ, আপনি এ বাড়ির মালিক? আমি তো এই ঢ্যাঁড়সটাকেই মালিক ভেবে বসে আছি। না 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 না, ওরা মিথ্যা কথা বলছে, ওরা কেউ মালিক নয়, এ বাড়ি আমাদের, আমার বাবা। আর একটা কথা বলে না, তোর জিপটা আমি টেনে ছেড়ে দেবো হারামজাদা। কি নাম তোমার, আর কেনই বা তুমি এখানে এসেছো? আমি বলছি এভাবে মাথা গরম করে হাতের লোকে পায়ে ঢেলে দেবেন না। দেখো না, দেখো, ওরা আমায় খুব মারে, ভালো করে খেতে দেয় না। এই খাবারগুলো আমাকে খেতে দিচ্ছিল। তুমি বলো না, তুমি বলো, ওগুলো কি খাওয়া যায়? আয় বাপ, এগুলো আবার মানুষই খায়? কুত্তাকে দিলেও খাবে না। না, আমি কি একটুও ভালো খাবার খেতে পাবো না? আমার বাবা মা কেউ নেই বলি কি ওরা রোজ আমায় এইভাবে না না, মারবে না, মারবে না, মারবে না, আর কেউ তোমাকে মারবে না। এই দেখো আমি তোমার জন্য কত ভালো ভালো খাবার এনেছি। কি খাবে বলো? ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত, কি খাবে? সব খাবো, সব খাবো। আজ আমি মাছ, মাংস, ডিম সব খাবো। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। এসো এসো, তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এসো 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 এসো। আচ্ছা, এইসব উদ্ভট বুদ্ধিগুলো আপনার মাথায় আসে কি করে? না না, রোজ দুবেলা মেয়েটা রান্না করা খাবার দিয়ে যাবে, সারা দিনটাকে মেটাবে। আমার বাবার কি জমি দিয়েছে? কি বুঝছি, বাপের না থাক, কাকার তো আছে। এই দেখো খেপাটা কেমন মেয়েটার বসে এসে গেছে, দেখো।
আর তাই তো ও কি বল? হ্যাঁ আরে এই ব্যাপারটা দেখে না আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? হ্যাঁ শোনো, ওই মেয়েটাকে যদি কোনো রকমে আমাদের বসে আনা যায় তাহলে তো কালা ফতে। হ্যাঁ? কিন্তু উপায়? শোনো, আরে এই কথাটাই তো আমি বলতে যাচ্ছিলাম। তাই নাকি? তুমি না খুব ভালো, খুব ভালো। তোমার জন্য আজ আমি পেট ভরে খেয়েছি, ভালো ভালো খাবার খেয়েছি। শোনো, হ্যাঁ মেয়ে, না আমি বলছিলাম কি, তুমি আমার কাছে বাঘাতে তুল হলে কি হবে? ওর কাছে দেখছি কলকাতা রসগোল্লা। হ্যাঁ গো বাবু, হ্যাঁ। আমি যার কাছে যেমন তার কাছে ঠিক তেমন। হ্যাঁ। তাই বলছিলাম, তুমি এ বাড়িতে রোজ এসে এই পাগলা বাবুকে খাইয়ে দিয়ে যেও, কেমন? পারবো না, আমাকে 50টা ফ্যামিলিতে খাবার পৌঁছাতে হবে, নিজের হাতে খাওয়ানোর মতো সময় আমার হবে না। আমায় খাইয়ে দেবে না, না, পারবো না, আমার কাজ আছে। তোমার খাবারও আমি খাবো না। এই দেখো। যাও যাও যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। এ তো মহা মুশকিলে পড়লাম। তোমাকে করতে হবে মেয়ে। কারণ তোমরা এই যে মায়ের চা, হ্যাঁ, কারণ তোর ছেলেকে এবারে দুবেলা খাবারের জন্য বাড়িতে তুলকা লাভ ছুটতে তো সেখানে তুমি তাই তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি মা। মা কেন? তবে বউ। এই না, বল বল বল, দুবেলা ওকে খাই দিও বল। আর তোমার আপত্তি থাকলেও হ্যাঁ। আমরা না হয় তোমার খাবারের দাম ডবল করি। ডবল কত? ডবল 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 ডবল। ও উকিল বাবু, আমার খাবারের দাম সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত 100 টাকা, আর মাংস ভাত 150 টাকা। এর থেকে আমি 1 টাকা বেশিও নিই না আর কমও নিই না। তবে তার সাথে কিন্তু স্নেহ, মায়া, ভালোবাসা একেবারে ফ্রি, একেবারে ফ্রি। তাই সেই ফ্রিটা দিতেই এই পাগলা বাবুটাকে আমি খাইয়ে যেতে রাজি হলাম গো, রাজি হলাম। সত্যি? হ্যাঁ গো। তুমি না খুব ভালো। বসো, 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 বসো। সত্যি আপনার জবাব নেই ছোট বাবু, আপনি হলেন সুদর্শন চাকি। আমি সারা পাক মাখি না, কিন্তু সারা পাকে থাকি। ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। বিবেক, মনুষ্যত্ব, চেতনা সবাই আজ গভীর ঘুমে মগ্ন। না 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 না, এদের সবার ঘুম ভাঙাতে হবে। এদের সবার ঘুম ভাঙিয়ে আমাকে বাড়ি ফেরাতেই হবে, নইলে যে সারা সমাজটাই ঘুমিয়ে পড়বে। এই এই, তোমরা জাগো জাগো, জাগতে রহো, জাগতে রহো। কি মুশকিল? আরে এরা তো সব জেগে ঘুমোচ্ছে। হবে না কেন? হবে না কেন? এদেশের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের ভাবনা ভুলে মোবাইলে পাবজি আর ফ্রি ফায়ার খেলায় মগ্ন। পড়াশোনা চলে যাক, পরে দেখা যাবে, কারণ এরা সবাই এখন অলসতার ঘুমে তন্দ্রাচ্ছন্ন। মায়েরা রোজ সন্ধ্যেবেলায় টিভি সিরিয়ালে শ্রীময়ী আর কৃষ্ণকলি দেখতে ব্যস্ত। কারো রান্নাঘরে উনুনে খাবার পুড়ছে, আবার কারো পাশের ঘরে দুধের শিশুটা খিদের জ্বালাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। কারো কোনো দিকে খেয়ালই নেই, কারণ এরা সবাই এখন বিলাসিতার ঘুমে আচ্ছন্ন। মা বাবার একমাত্র রোজগারের ছেলেটা বিয়ের পর বুঝতে পেরেছে মা বাবাই তার জীবনের একমাত্র বোঝা। তাই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে সে তার নতুন সুন্দরী বউকে নিয়ে সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গেছে। কারণ সে এখন স্বার্থপরতার ঘুমে আচ্ছন্ন। না 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 না, এদের সবার ঘুম ভাঙাতে হবে। এদের সবার ঘুম ভাঙিয়ে আমাকে বাড়ি ফেরাতেই হবে সবাইকে। এ শালা পাগলা, কারখানা গেটের সামনে পাগলা হচ্ছে। এই এই বাবু, আরে পাগলামো কোথায় গো বাবু, পাগলামো কোথায়? আমি তো তন্দ্রাচ্ছন্ন সমাজটাকে নাড়া দিয়ে জাগাতে চাইছি। পাগলা, ঘুমিয়ে থাকা বিবেক, মনুষ্যত্ব আর চেতনাকে আমি খোঁচা মেরে জাগাতে চাইছি। এই বিবেক, এই মনুষ্যত্ব, তোমরা জাগো জাগো, জাগতে রহো, জাগতে রহো। এ শালা গর্ধব হনুমান কোথাকার, দেখবি মিথ্যে মামলায় দেবো একদম জেলে পুরে। হ্যাঁ, তা তোমরা পারবে বাবু, তা তোমরা পারবে, কারণ এ যুগে তো সত্যের চেয়ে মিথ্যের জোর অনেক বেশি। কারণ এটা হলো কলিযুগ, অধর্মের যুগ। অধর্মের যুগ? হ্যাঁ গো বাবু, হ্যাঁ।
আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত, কারণ পাপ হবে গো পাপ। আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায়, কারণ বিপদে পড়বে। এ যুগে সৎ পথে থাকলে সমস্যায় পড়তে হয় গো, আর অসৎ পথে রাজা হওয়া যায়। কিন্তু সাবধান, আমি হলাম এই সমাজের সিকিউরিটি গার্ড, আমি নিরাপত্তা রক্ষী। তোমরা যতই এদেশের যুব সমাজকে দুর্নীতির ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করো না কেন, ওদের বিবেক, মনুষ্যত্ব আর চেতনাকে আমি জাগিয়ে তুলবই তুলব। ওদের বিবেক মনুষ্যত্বকে আমি তালা বন্ধ করে দিয়েছি। ওদের ঘুম ভাঙলো ওই তালা খুলে ওরা বেরোতে পারবে না, কারণ ওটা মেরিট চাই না, নয় ওটা মেরিট দাপা। ও তালা খোলাও যায় না আর ভাঙাও যায় না। কে কে তুমি? বলো তুমি কে কে কে? আমি সুদর্শন চাকি, আমি পাঁক মাখি না, কিন্তু পাকে থাকি। পাক মাখো না বলছো, কিন্তু তোমার সারা শরীরে তো পাক লেগে রয়েছে গো বাবু। মহাপাপের দুর্গন্ধময় পচা নোংরা পাক। আর তোমার মুখে লেগে রয়েছে নিজেরই আপনজনের তাজা রক্ত। কি বলি? আমার মুখে রক্ত? না 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 না, শুধু মুখে নয়, মুখে নয়, হাত দুটো তো রক্ত মাখা। হবে না কেন, হবে না কেন? তুমি যে একটা জল্লাদ। হায়না যেমন হায়নার মাংস ছিঁড়ে খায়, তেমনি তুমিও তোমার নিজের প্রিয়জনের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছ। তাই তুমি শুধু জল্লাদি নও, তুমি হচ্ছ একটা জীবন্ত প্রেতাত্মা। কি বললি? আমি জল্লাদ, আমি প্রেতাত্মা? আরে আমি তোকে ভুল করে ফেলবো, আজকে ভুল করে ফেলবো। লেখে পা হেপা সামলা। না রে, ছুঁচো মেরে আমি হাত বন্ধ করতে চাই না। শোন, তুই যদি একটা পাগল না হয়ে একটা মেয়ে মানুষ হচ্ছিস না, তাহলে এতক্ষণে আমি তোর দফা রফা করে দিতাম। হ্যাঁ, সে তো তুমি বলবে গো জল্লাদ মশাই, সে তো তুমি বলবেই, কারণ তোমার কাছে নারী মানেই তো শুধু ভোগের সামগ্রী। কিন্তু সাবধান, নারী হলো বহুরূপেণ সংস্থিতা। যে নারী মমতাময় রূপ ধরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে এই পৃথিবীতে এনেছেন, সেই নারী আবার দানব সংহারে দানব দলনী হতে পারে। ওটা সত্য যুগে সম্ভব ছিল, এ যুগে নয়। এটা হচ্ছে কলিযুগ। একটা কথা শুনে রাখো শয়তানের দল, সত্য যুগ হোক আর কলিযুগ হোক, নারী শুধু নারী। সে যে হাতে সেবা করতে পারে, সেই হাতে সংহারও করতে পারে। কে বলতে পারে? কে বলতে পারে একদিন ওই নারীর হাতে তোমাদের সব অহংকারের পতন হবে? সব অহংকারের পতন। উকলি বাবু, খোঁজা লাগান তো, মালটা কোথা থেকে এসেছে? ও শালা সত্যিকারে পাগল নাকি শ্যানা পাগল? ওইসব পাগল ছাগলদের কথা ছাড়ুন তো। আপনি না বড্ড সন্দেহবাদী হয়ে যাচ্ছেন। রজ্জুতেও সর্পভ্রম হচ্ছে আপনার। রজ্জুতে সর্পভ্রম হলে কোনো দুঃখ নেই, কিন্তু সর্পতে রজ্জুভ্রম হলে বড়ই বিপদ। তাই তো আমি আমার নিজের ছায়াটাকে বিশ্বাস করি না। আর আমরাও আপনাকে বিশ্বাস করি না। শুনলাম আপনি নাকি কারখানার গেটে তালা লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে। কে আপনি? আমি এই কারখানার পৌর শ্রমিক, আমার নাম সিদ্ধান্ত সরকার। লেখে পা হেপা সামলা। তা বলছিলাম কি সিদ্ধান্ত বাবু, এই কারখানার মালিকানা বদল হয়েছে, তো আপনি কি নতুন মালিক চান? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মালিকানা বদল হবে না? কে আমাদের নতুন মালিক? আমি, এই সুদর্শন চাকি। এই কারখানা পূর্বতন মালিক শ্রী সত্যপ্রিয় চাকি নির্দেশ হওয়ার আগে তার সমস্ত বিষয় সম্পত্তি এবং ওই কারখানাটাও উনি আমার নামে দানপত্র করে দিয়ে গেছেন। উকিল বাবু, আরে ওইটা দেখান না। হ্যাঁ, দেখাবেই তো। উনি সজ্ঞানে স্বইচ্ছায় এই উইলটা তৈরি করেছেন। দেখুন, এই না, ভাবে না। আমি আপনাদের সবার মাইনে বাড়ি দেবো, আর আপনাকে না একটা উঁচু পোস্টে প্রমোশনও করে দেবো। আপনি শুধু আর একটা জানিয়ে দেবেন, আজ থেকে এই কারখানার মালিক আমি। এই সুদর্শন চাকি। নিশ্চয়। ওর কারণে সবাই এসে নতুন মালিককে অভ্যর্থনা জানাবে। তার আগে এই আমি আপনাকে অভ্যর্থনা জানালাম। লেখে পা হেপা সামলা, এই উইলটাকে আপনি ছেড়ে ফেললেন। বললাম, কারণ এটা একটা নকল উইল। একটা মানুষ কখনো তার সম্পত্তির এগেইনস্টে দুটো উইল বানাতে পারে না। দুটোই? সত্যপ্রিয় বাবু হয়তো বুঝতে পেরেছিলেন যে এমনি ভাবে হয়তো একদিন তাকে
নিরুদ্দেশ হয়ে যেতে হবে। তাই তিনি অনেক আগেই ওনার সমস্ত সম্পত্তি নিয়ে একটা উইল করে গেছেন। আচ্ছা, উইলের বক্তব্য হলো যে ওনার অসুস্থ ছেলেকে বিয়ে করবেন সেই ওনার সমস্ত সম্পত্তির অধিকার পাবে। মিথ্যে কথা, এমন উইল উনি কেন বানাবেন? উনি হয়তো আন্দাজ করেছিলেন এই সম্পত্তির জন্য ওনার অসুস্থ ছেলেটার প্রাণ সংশয় হতে পারে, তাই তিনি উইলে এটা উল্লেখ করে গেছেন যদি কোনোভাবে ওনার ছেলের মৃত্যু হয় তাহলে পুরো সম্পত্তিটাই মিশনের নামে চলে যাবে। আব্দুল, যত সব বোকা বোকা কথা। আরে বাবা, এমনটা হলে তো যে কোনো মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করে তার সমস্ত বিষয় সম্পত্তি হাতিয়ে নিয়ে মেয়েটা ভাগে যেত। সেটা যদি না হয় তার উপায় আছে, হইলেন বিয়ের পরে সন্তান জন্ম নিলেন তবেই সে অধিকার বর্তাবে। এত সব আপনি জানেন কি করে? কারণ সত্যপ্রিয় বাবু আমাকে ওনার বিশ্বস্ত কর্মচারী মনে করে সেই উইল আমারই দায়িত্বে রেখে গেছে। সিদ্ধান্ত বাবু, মানে বলছিলাম কি, এটা আমাদের পারিবারিক, আই মিন কাকা আর ভাইপোর ব্যাপার, তাই না? তাই বলছিলাম কি, এসব ব্যাপারে আপনার না থাকাই ভালো। তাই বলছিলাম কি, আপনি বরং এক কাজ করুন, আপনি বরং ওই দলিলটা আপনি আমার হাতে তুলে দিন। না না, আমি আপনাকে খুশি করে দেবো। খুশি? আমি খুশি নই সুদর্শন। আগে হ্যাঁ, আমার পরিবার আর আদর্শ নিয়ে আজ আমি ভীষণ খুশি। আচ্ছা চলে, নমস্কার। সিদ্ধান্ত বাবু, আপনি হয়তো জানেন না আমি শালা কি মাল, তাই বলছি ওই সব আদর্শ ফাদর্শ ভুলে গিয়ে আপনি আমার সঙ্গে হাতে মেলান, আমি আপনার সৌভাগ্যটাকে সোনা দিয়ে মুড়িয়ে দেবো। তা না হলে তোমাদের এই সুখের সংসারটাকে আমি তাসের ঘরের মতো ভেঙে পুড়িয়ে দেবো। আমি সুদর্শন চাকি, আমি শালা পাক বাকি না, কিন্তু শালা পাকে থাকি। আপনি আমার একটা কথা শুনে রাখুন সুদর্শন বাবু, ওই পচা পাকের দুর্গন্ধ দিয়ে কখনো শততর সুগন্ধকে চেপে রাখা যায় না। আপনার দুরভিসন্ধি আমি ধরে নিয়েছি। এবার থেকে আমি যেমন মালিকের বিশ্বস্ত কর্মচারী হিসাবে আমার মালিকের নিরুদ্দেশে তদন্তের ভার ওই পুলিশের হাতে তুলে দেব, তেমনি তার অসুস্থ ছেলের নিরাপত্তার দায়িত্ব আমি নেব। ওই শালা শুনে বাচ্চা সিদ্ধান্ত সরকার সুখের সংসার আমি বোমা বেড়া উড়িয়ে দেবো। শুধু ওকে নয়, ওর ফ্যামিলির এক একজনকে ধরুন আর জবাই করুন। ঠিক বলছেন, একদম ঠিক। শালা এতগুলো খুনগুলো আমাকে ফাঁসি হয়ে যাবে। মাথা খারাপ, আমি কোর্টে ফাইট করে আপনার ফাঁসির সাজা একেবারে মুকুব করে দেব। তবে হ্যাঁ, বড় জোর আপনার যাবজ্জীবন জেল হতে পারে। আরে সে সারা সারা জীবন যদি জেলে পচে মরি তাহলে এতগুলো বিষয় সম্পত্তি ভোগ করবো কখন? তা তো ঠিক, কিন্তু উপায় না না, খুনও কেন করবো? মা কালী দেবী, খুনও কেন করবো? তবে হ্যাঁ, হিংসার অস্ত্র দিয়ে নয়, ওকে আমি খুন করবো প্রেম অস্ত্র দিয়ে। প্রেম অস্ত্র? শোনো, কাল সকালে না আমি ভালো মানুষ যে ওদের বাড়ি যাবো, ঠিক আছে? তারপর ওদের বাড়ি গিয়ে আমি সবার সঙ্গে মিশে গিয়ে না আমি কিন্তু প্রথমে খুঁজে বার করবো ওদের দুর্বল জায়গাটা। আচ্ছা, তারপর সুযোগ বুঝে ওই দুর্বল জায়গায় আমি এমন আঘাত হারবো না, তখন ওই শালা সুরে বাচ্চা সিদ্ধান্ত সরকারের সুখের সংসার চাষের ঘরের মতো ভেঙে পড়বে। শালা আমার নাম সুদর্শন চাকি, আমি শালা পাক মাখি না, কিন্তু শালা পাকে থাকি। হ্যাঁ, তাই যান। আপনি আপনার প্রেম অস্ত্রের স্থান দিবেন যান, আর আমি প্রেম সুধা ঢেলে বলি, সান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে। সান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে। দুঃখ নেই তোর মনে, একদিন চলে যাবি রে। 4 দিনের যাওয়া আসা, অনেক দিনের ভালোবাসা, 4 দিনের যাওয়া আসা, অনেক দিনের ভালোবাসা, সকল ছেড়ে যেতে হবে রে, একদিন ভোগে যাবি রে। কি হবে রে, একদিন ভোগে যাবি রে, একদিন ভোগে যাবি রে, একদিন ভোগে যাবি।
মাথা গরম করো না উর্মি, মাথা গরম করো না, আমার কথাটা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না শয়তান। সামান্য সিকিউরিটি গার্ডের কাজ করে কেন কেন তুমি আমায় মিথ্যে করে বলেছিলে যে তুমি ইঞ্জিনিয়ারের চাকরি করো? তুমি একটা চিটিং বয়। একদম ধমকাবে না, তাহলে আমি এখনই এখান থেকে চলে যাব। কেন রে উর্মি? সব সংসারই তো স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু মনোমালিন্য হয়েই থাকে, তাই বলে কেউ কি স্বামীর সংসার ছেড়ে চলে যাবার কথা ভাবে? এটা স্বামী নয়, এটা আমার কাছে দুঃস্বপ্নের ডামি। তাই এই ডামিটাকে আমি আমার জীবন থেকে আস্থা করে ছুঁড়ে ফেললাম। স্বামী কোনো বাজার থেকে কিনে আনা পণ্য নয় যে পছন্দ হলে রাখবি আর অপছন্দ হলে দূরে ছুঁড়ে ফেলে দিবি। হ্যাঁ তাই দেবো, যে আমার সঙ্গে বেইমানি করেছে তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, আর তোমাদের সঙ্গেও নয়, কারণ তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আমরা তোকে ঠকিয়েছি? হ্যাঁ ঠকিয়েছো। তোমরা সব জেনেও আমাকে কিচ্ছু জানাওনি, সব গোপন করে গেছো। তাই তোমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো আমি আমার দাদার কাছে ফিরে চললাম। কেন ছোট বৌদি, আমার ছোটদা তোমার কাছে কিন্তু তো অযোগ্য যে তুমি একসঙ্গে থাকতে চাইছো না? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই, কারণ একটা হোটেল ড্যান্সার যার চরিত্রের কোনো ঠিক নেই, তার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। বর্ষার সঙ্গে তো কথা বলা ছোট বৌদি। মনে রেখো, সব প্রকার তুমি আমার কাছে বড় হলো, বয়সে কিন্তু আমার কাছে অনেক ছোট। ঠকছি আমি মাত্র কয়েকটা দিন হোটেলে নাচ গান করেছি বলে আমার চরিত্রটা নষ্ট হয়ে গেছে। শিউলি, বাহ, কি অদ্ভুত আমাদের বিচার। ওর কথায় দুঃখ পাস না রে শিউলি, ও যে নিজেরই মাথার ঠিক নেই। কিন্তু ওকে জানে তোদেরই সীমাহীন চাইতে মেটাতে আমি রোজগার করতে বেরিয়েছিলাম, শিউলি, কিন্তু সে রোজগার পত্রায় তো তোদের আপত্তি, কিন্তু সেই রোজগারে টাকা নিতে তোরা তো কোনোদিন আপত্তি করিস না। শিউলি, আগে যদি জানতাম তুমি ওই টাকা নোংরা পথে রোজগার করে এনেছো, তাহলে আমি ওই টাকা ছুতাম না। এতটা অকৃতজ্ঞ হও না উর্মি। যারা তোমাকে মাথায় তুলে রেখেছে তাদের প্রতি অবিচার করলে স্বয়ং ঈশ্বরও তোমায় ক্ষমা করবে না। ঈশ্বর আমায় ক্ষমা করুক আর না করুক, আমি কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করব না, কারণ তোমাদের পুরোটাই হচ্ছে একটা চিটিং বাজ ফ্যামিলি। কি বললে? জয়ন্ত, দাদা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি জানোয়ার, তুই কি আমারই চোখের সামনে আমারই গৃহবধূ করে হাত তুলতে যাচ্ছিস? দাদা, আর কোনদিন এমন স্পর্ধা দেখালেন তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেবো আজকে। দাদা, দেখেছো ছোট বৌদি, এই মানুষগুলো তোমাকে কত ভালোবাসে। আমার ছোটদার প্রতি তোমার কোনো দায় না থাকলো, এরা তো তোমাকে ভালোবাসে, এদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? না নেই বৌদি, নেই নেই উর্মি, এসব নাটক হচ্ছে, নাটক। কি বলছো তুমি বৌদি? ভেবেছি এই নাটক করে আমাকে আগলে রাখবে, উর্মি, কিন্তু না, আর আমাকে কেউ আজকে রাখতে পারবে না। উর্মি, কেউ না। উর্মি যে চলে গেল, তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও। যাক মধুরা, জোর করে কখনো দুটো মনের মিলন ঘটানো যায় না। তার মানে তুমি কি বলতে চাইছো উর্মি ঠাকুরপোকে ছেড়ে চলে যা? হ্যাঁ যাবে। দাদা, আজকালকার ছেলে মেয়ের তো হামেশাই এইরকম ঘটনা ঘটাচ্ছে মধুরা, আর সেই জন্য তো সমাজে বেড়ে চলেছে এমন ডিভোর্সের ঘটনা। না 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 না, উর্মিকে আমি ডিভোর্স দিতে চাই না, ওকে যে আমি বড্ড ভালোবাসি। ও আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি যে পাগল হয়ে যাবো দাদা, আমি যে পাগল হয়ে যাব। আমরাও চাই না রে জয়ন্ত যে বৌমা তোর জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু সম্পর্ক রেখে টিকিয়ে রাখার দায়িত্ব শুধু তোর একার নয়। তো বৌমা যখন এখানে থাকতে চাইছে না, বৌমা বোধে 6 মাস তা দাদার ঘরে যেতে হবে দাদা, আর সেই সময়ের মধ্যে তুই একটা সম্মানজনক চাকরির চেষ্টা কর দাদা। কয়েকদিনের মধ্যেই ছোট যদি চাকরি না পায়, তাহলে নিজে আমি ডিভোর্স দিয়ে দেবো, কারণ দুটো মন যদি সংসার মুখে না হয় তাহলে কখনোই তাদেরকে দিয়ে সংসারই করা যায় না। সাব্বাস সিদ্ধান্ত বাবু, আপনার বিচক্ষণতায় আজ আমি মুগ্ধ। আজ আমি বুঝতে পারছি কাকা কেন এত বড় দায়িত্ব আপনার হাতে দিয়ে গেছেন। মানে আপনি? আমি কিন্তু প্রথমে আপনার উপর 100% আস্থা রাখতে পারিনি, কিন্তু সেদিন আমার নেওয়া পরীক্ষায় আপনি পাশ করে না একেবারে 200% আস্থা অর্জন করে নিয়েছেন। তার মানে সেদিন আপনি আপনার সততার পরীক্ষা নিয়েছিলাম। ওনাকে তো চিনতে পারলাম না, কেউ নেই? উনি আমাদের কোম্পানির মালিকের ভাইপো সুদর্শন চাকরি। সুখে দুঃখে সবার পাশে আমি থাকি, তাই আজ এসেছি আপনাদের পাশে থাকতে। আমাদের পাশে? হ্যাঁ, কিন্তু তার আগে আমি আপনাদের সবার পরিচয়টা একবার নিয়ে নেই, কেমন? হ্যাঁ, উনি হলেন আমার জানি এক ঝলক দেখে না আমি সবাইকে চিনে নিয়েছি। উনি নিশ্চয় মাসিমা, মানে আপনার মা। কি করছেন? আমি তো স্ত্রী। দর্শক এছাড়া কোথায় হাত মারলাম রে?
শালা এই তো দেখছি ম্যাডামের প্যাকেটে টাকা পুড়ে। কি ভাবছেন সুদর্শন বাবু? না মানে কিছু না, আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, উনাকে দেখে হঠাৎ কেন জানি না আমার মার কথা মনে পড়লো। আমার মা ওনার মতো এক হাত ঘন্টা টেনে কপালে চাঁদের সিঁদুরের টিপ পড়তো। আমার মাকে না একেবারে দেবীর মতো লাগতো। সব মাই তো দেবী। একদম ঠিক বলেছেন। তা আমি যদি আপনাকে মা বানাই, না মানে আপনাকে যদি মা বলে ডাকি, আপনার করে আপত্তি আছে? মা বলে ডাকার কোনো প্রয়োজন নেই, মনে মনে মা ভাবলেই এই হবে। দেখুন তো, উনিও একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আর সেই জন্যই তো তুমি কে মা, না মানে বোন? এ কি কাকে দেখছি? হ্যাঁ? কে তুমি? কে তুমি? সত্যটা বলো, কে 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 তুমি? আরে ওকে থেকে আপনি এমন করছেন কেন? আর ও তো আমার বোন, আমার বোন শিউলি। আপনার বোন শিউলি? না আপনার নিজের বোন তো, নাকি পাতানো বোন? তা কেন হবে? ও তো আমাদের মায়ের পেটে আপন বোন। কিন্তু ওকে দেখে আপনি এমন চমকে উঠলেন কেন? ও যে অবিকল আমার বোন মুন্নির মতো দেখতে। মুন্নি? মুন্নি কে? আমার একমাত্র আদরের ছোট বোন মুন্নি। আজ থেকে 20 বছর আগে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার জীবনের সবটুকু ভালোবাসা শুধু আমি ওর জন্য জমিয়ে রাখতাম। রোজ রাতে সে আমার বুকের উপর মাথা রেখে ঘুমতো, কিন্তু এক চড়ক মেলায় সে যে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আরে বোন, তাই তো আজ তোর মুখে আমার সে হারিয়ে যাওয়া বোন মুন্নির ছায়া থেকে ভাবলাম তুই আমার সেই হারিয়ে যাওয়া বোন মুন্নি। ওরে বোন, ওরে বোন, তুই কি পারিস না আমার সে হারিয়ে যাওয়া বোন মুন্নি হয়ে আমার এই সারা জীবনের কষ্টটাকে লাঘব করে দিতে? বল রে বোন, নিশ্চয় পারবো দাদা, মনে করো না আমি তোমার সেই মুন্নি। মুন্নি, ওরে ওরে আমার আদরের বোন মুন্নি। মা শিশু কাকে বলে জানি না, বাবার মমতাকে বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার কেউ নেই। সে আমার ছোট আদরে ছোট সে আমার ছোট আদরে। সরি সুদর্শন বাবু, সেদিন কিন্তু আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে সত্যি আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ হতে পেরেছি কিনা জানি না সিদ্ধার্থ বাবু, কিন্তু একজন ভালো মানুষ হয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। হ্যাঁ সিদ্ধার্থ বাবু, আপনি জানেন টাকা কবে ফিরেছেন, আপনিও জানেন না আমিও জানি না, কিন্তু এদিকে কোম্পানি প্রায় টালবেটাল অবস্থা। একমাত্র আপনি বলেন ওই কোম্পানিটাকে বাঁচাতে। তাই আমার অনুরোধ, আপনি ওই কোম্পানির মাথায় বসে আইমিন কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনি ওই কোম্পানিটাকে বাঁচান। আপনি কি বলছেন? না না, কাগজপত্র যা দরকার আমি কিন্তু সব করে দেবো। আপনি শুধু না না কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় সিদ্ধার্থ বাবু, আপনার ওই কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে আপনার প্রথম কিন্তু কাজ হবে আপনার এই বেকার ভাইটাকে চাকরি দেওয়া। আরে আপনি কি বলছেন? শুনুন, নিজের ভাইকে চাকরি দিলেন, সবাই যদি বলে প্লিজ প্লিজ দাদা প্লিজ, তুমি অমত করো না। সবাই যদি বলে আমি সজল পোষণ করতে দাদা বলো, তোমার ছোট ভাইয়ের জন্য এইটুকু অপবাদ তো সহ্য করতে পারবে না। দাদা, আমাদের এই পরিবারটাকে বাঁচাতে তুমি সামান্য 17 টুকু বিসর্জন দাও। বেশ, দাদা আমি তোমাদের সবার কথাই মেনে নিলাম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বৌদি, শিউলি, আজকে আমি আর বেকার থাকবো না, আমিও চাকরি পাবো, আমিও। আপনার জন্য আমার সংসারটা বাঁচানি সুদর্শন বাবু, আমার ভাইটাও চরম শান্তির হাত থেকে বেঁচে গেল। বাঁচেনি রে শালা সুরে বাচ্চা সিদ্ধান্ত সরকার। বরং তোদের এই সুখের সংসারটাকে না আমি মরণের দিকে শুধুমাত্র 2 পা এগিয়ে দিলাম। শালা আমার নাম সুদর্শন চাকরি, আমি শালা পাক বাকি না, কিন্তু শালা পাকতে থাকি। কি ভাবছেন সুদর্শন বাবু? না মানে কিছু না।
আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, আমার ওই হাবা গবা ভাইটাকে অনেকক্ষণ রেখে আমি এখানে এসেছি তো, তাই মনটা বড় খারাপ করছে জানেন। আসলে আসলে ডাক্তারবাবু বারবার ধরে বলে দিয়েছিল 24 ঘন্টা একটা নার্স থাকার জন্য। আচ্ছা আপনাকে ভেবে দেখুন, 24 ঘন্টা একটা নার্স আমি কোথায় পাবো বলো? হ্যাঁ কোথায় পাবো? না না, টাকা পয়সা যা দরকার সব দিতে রাজি আছি। আর আপনি নার্সের জন্য ভাববেন না। হ্যাঁ? আমার বোন শিউলি, হ্যাঁ। শিউলি নার্সিং কোর্স করা। আচ্ছা আপনি চাইলে হ্যাঁ। শিউলি নিজে গিয়ে আপনার বাকি রাখবেন। আরে যাই আমি যাচ্ছিলাম। না মানে আপনার বোন যদি আমার ভাই দায়িত্ব নেয় তাহলে তো কোনো ব্যাপার নেই। কি রে বোন, আমার ভাই দায়িত্ব নিতে পারবি তো? নিশ্চয় পারবো। আপনি চাইলে হ্যাঁ আমি কি না করতে পারি? এই আপনি কি রে? হ্যাঁ না না আপনি কি দাদা বলে ডেকেছিস না, তুমি বলবি। তুমি বলবি তুমি। ওরে বাবা, ও বৌদি বৌদি আসি নমস্কার। ও দাদা আসি নমস্কার নমস্কার। সে কি এক্ষুনি চলে যাবেন? একটু মিষ্টি অন্তত। আজ নয় গো বৌদি, অন্য একদিন। আরে আপনাদের সঙ্গে যখন একটা আত্মার সম্পর্ক হয়ে গেল তখন তো আমাকে মাঝে মাঝে আসতেই হবে। আজ তো শুধু লক্ষ্মীন্দ্র লোহার বাসর ঘরে একটা ছোট্ট ছিদ্র করে গেলাম, পরে কিন্তু কাল সব হয়ে এসে না এদের এই সুখের সমস্যাটাকে টাচ করে দেবো। আসলে বোন ভালো থাকিস, কেমন ভালো থাকিস। হ্যাঁ 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 ভালো আসি গো বৌদি নমস্কার। ও দাদা আসি গো নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। অদ্ভুত মানুষ একটা, কত অল্প সময়ে সবাইকে আপন করে নিলেন। নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে মধুরা। এই মানুষটাকে ভুল বুঝে সেদিন কতই না কটু কথা বলেছি। যাক সে কথা, আজ থেকে আমি অফিসে যাচ্ছি। আর শুনে তোর তো যখন থেকে বলিস তার সমস্ত বাইরে নিয়ে অফিসে আমার সাথে দেখা করে। ঠিক আছে। আজ আমার কি আনন্দ হচ্ছে। ঠাকুর আমার কথা শুনেছেন ঠাকুরজি? বৌদি তোমার দাদার পদোন্নতি হচ্ছে, ছোট ঠাকুরপো চাকরি পেয়ে যাচ্ছে। বৌদি তোমার বিয়েটা দিতে পারলে। খবরদার বৌদি, আমি কিন্তু বিয়ে করবো না বলে দিচ্ছি। তাই বুঝি? তাহলে ডুবে ডুবে জল খাও কেন ভাই? ডুবে ডুবে জল খাও মানে তুই যা তা বলছো? আমি যা তা বলছি। আমি বুঝি ইন্দ্রের সঙ্গে তোমার গোপন সম্পর্কের কথা জানি না ভেবেছো? আমি কি তোমার দাদাকে বলবো? দাদাকে সব কথা বলো না, বললে তোমাদের চার হাত কি করে এক হবে ভাই? আমি জানি ইন্দ্রের সঙ্গে তোমার এখন মান অভিমানের পালা চলছে। এই মান অভিমানের পালাটা এবার মিটিয়ে নাও, বুঝলে? রাই বাঘিনী ননদিনী। সর্বনাশ, এ তো দেখতে পাকা গোয়েন্দা কিনা। আমাদের মন দেওয়ার আগে বৌদি সব জেনে বসে আছেন। বৌদি যখন সাহস দিয়েছেন তখন আর আমি পিছিয়ে থাকবো না। আর জিন্দু তাইলে তাকে আমি বলবো। উর্মি, এই উর্মি, আশ্চর্য তো, কি এমন হলো হঠাৎ তোমাকে ফোন করি? সরি, তুমি এখানে আছো এটা আমি জানতাম না। উর্মি, এই উর্মি। আরে দাঁড়া দাঁড়া, ছোট বৌদি যখন সাড়া দিচ্ছে না নিশ্চয় কাছে পিঠে নেই। আর কেন ছোট বৌদি তোমাকে ফোন করে রেখেছে সেটা না হয় আমি আমার মনের কাছে জেনে নেব। বাবা এখন আমার উপর এত অভিমান। তোমার উপর অভিমান করতে যাবো কেন? অভিমান তো কাছের মানুষ আইবেন মনের মানুষের উপরে করা যায়। তুমি তোমার মনের মানুষ নাও। আজ আমি স্বীকার করছি, সেদিন তোমার প্রতি অন্যায় করে আমি মস্ত বড় ভুল করেছি। তাই তো আজ আমি সিদ্ধান্ত নিয়েছি। থাক শুলি থাক, তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে অলরেডি আমি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। এই তুমি কি সিদ্ধান্ত নিয়েছো শুনে তুমি অন্য কাউকে বিয়ে করবে? কি আমাকে পাত্তা দিল না দিল তার জন্য তো সমনষ্ট করে বসে থাকলে চলবে না। তাই একটা সুন্দরী মেয়ে দেখে আমি আমার বিয়েটা ফাইনাল করে নিলাম। এই তুমি কাকে বিয়ে করবে শুনি? আর কে বা তোমার গলা মালা পরাবে আমি দেখবো। তার হাত দুটো যদি আমি বুঝিয়ে ভেঙে দিতে না পারি তো তাহলে আমারও নাম শিউলি। ওরে বাবা, কি দোষী মেয়ে রে বাবা! বলে কিনা বউ রাতটা মুচড়ে ভেঙে দেবে, বলে কিনা বিয়েটাও সুষ্ঠুভাবে হতে দেবে না। দেব না, দেব না। তবু যদি তুমি বিয়ে করো তাহলে বিয়ের মণ্ডপে আমি বিষ খাবো। শিউলি, সেই বিষয়ের অর্ধেক ভাগ আমাকেও দিও। বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। তো তুমি আমাকে অস্বীকার করলে আমি কিন্তু সারা জীবন একলাই কাটিয়ে দেবো। তো তোমাকে ছাড়া এই জীবনে আর আমি কাউকে গ্রহণ করতে পারবো না কিছুতেই। তুমি আমাকে এত ভালোবাসো ইন্দ্রদা, অথচ সেদিন আমি তোমাকে কত আঘাত দিয়েছি। তবু আমার স্থির বিশ্বাস ছিল তুমি আমার জীবনে ফিরে আসবে। কারণ মুখ ফুটে না বললেও তোমার চোখের ভাষা আমি কিন্তু বুঝেই নিয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো। তাহলে বলো তো কে প্রথম ভালোবেসেছে? কি প্রথম না? এই তুমি তো না তুমি, এই তুমি না তুমি, না 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 তুমি। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে
আমি প্রথম কাছে এসেছি, প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি আগে যে দিয়েছে সারা, কারণ রাগে যে গতি সাহারা। কে দেখেছে আগে কে দিয়েছে সারা, কারণ রাগে কে গতি সাহারা। কে প্রথম মন জাগানো সুখে এসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেবো না দেবো না দেবো না, এটা এটা আমি তোমাকে কিছুতেই দেবো না। এই খাবার তুমি শুধু আমায় খাওয়াবে, আমায়। কথা শোনো পাগলা বাবু, কথা শোনো। এই সুন্দরী তার দুয়ারি খাবারে 50টা ফ্যামিলিতে বিক্রি করে যা লাভ পায় তাই দিয়ে সে নিজের খরচ চালায়। শুধুমাত্র তোমাকে একা খাওয়ালি আবার চলবে কি করে? ও তোমার টাকা চাই তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি আমার বাবাকে বলে তোমাকে অনেক টাকা দেবো, অনেক টাকা। আরে জানো এই দেখো, আমার বাবা বলেছে আমাদের নাকি অনেক টাকা, সব টাকা সব টাকা আমি তোমাকে দিয়ে দেবো। তোমাকে? ও মা, আমায় দেবে কেন? তোমাকেই তো দেবো। জানো আমার বাবা বলেছে আমার জন্য একটা রাজকন্যা নিয়ে আসবে। ও মা, তাই? সে সে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, বাবা বেশ। গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। আচ্ছা তুমিও তো আমাকে খাইয়ে দাও। হ্যাঁ। তাহলে তাহলে তুমি কি আমার রাজকন্যা হতে পারো না? আমা, সালা খেতে দিলে শুতে চায়। অসুস্থ কাস্টমার বলে 2-4 দিন একটু খাইয়ে দিয়েছি বলে আমাকে মনের মানুষ ভাবতে শুরু করে দিয়েছো। খাবে তো খাও, না হলে আমার টিফিন ক্যারিয়ার দাও, আমি চললাম। দুষ্টু পাজি মেয়ে, তুমি তুমি আমায় বকছো। আমি আমি আর তোমার কাছে খাবো না, ঘুমাবো না, যেদিকে দুচোখ যায় আমি চলে যাবো। সর্বনাশ! সত্যি সত্যি এ যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাড়ির সবাই তো আমাকেই দোষ দেবে। না 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 না, তার আগে এই পাগলাটাকে শান্ত করতে হবে। পাগলা বাবু, ও পাগলা বাবু, তোমার এই রাজকন্যাকে ছেড়ে চলে গেলে তোমার এই রাজকন্যার কষ্ট হবে না বুঝি? কি মজা কি মজা কি মজা কি মজা, তুমি আমার রাজকন্যা আর আমি তোমার রাজপুত্র। এই এই রাজকন্যা, এসো না এসো, আজ আমরা দুজন একসাথে খেলবো। আয়, খেলবে মানে কি খেলবে? কানামাছি। এই আমি চোখ বন্ধ করে কানামাছি হলাম। এবার আমি তোমাকে ধরবো, আর ধরলেই তুমি হবে কানামাছি। কানামাছি ফু ফু, যাকে পাবে তাকে, কানামাছি ফু ফু, যাকে পাবে তাকে। ওগো আমার কানামাছি, আমি আছি কাছাকাছি। ওগো আমার কানামাছি, আমি আছি কাছাকাছি। আমাকে কানামাছি, তুমি বড়ই আমাকে। ওগো করবে কাছাকাছি। কানামাছি ভো ভো, এ ধরে ফেলেছি, এ ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কানামাছি খেলছিস? না না না, মানে বাহ বাহ বাহ, খুব ভালো। তা কার সঙ্গে খেলছিস? ওই তো রাজকন্যার সাথে। আমার রাজকন্যা সারা 2-4 দিন হলো খাবার দিয়ে যাচ্ছে, এর মধ্যে তো রাজকন্যা ভেবে নিয়েছি। বেশ করেছি, বেশ করেছি। ও তো আমার রাজকন্যা আর আমিও রাজপুত্র। এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করছিস? তোর মুখটা আমি ভেঙে দেবো, হারামে দাঁড়া।
পার্সেল করে দেবো। হারামজাদি, মনে রাখিস আমার নাম সুদর্শন চাকি। আমি শালা পাক মাখি না, কিন্তু শালা পাকে থাকি। কিন্তু আজ আমি পাক মাখ করে সারি, আর তোকেও মাখাবো তোর এই কলঙ্কের পাক। এই রাজকে, আরে এতে কি করছিস? হ্যাঁ, নিজের সৌভাগ্যের তুরুপে চাষটাকে এইভাবে বরবাদ করে দিচ্ছিস। আপনি কি করছেন? কেন? আরে এমন করলে তো কেস খেয়ে যাবেন। দূর, কেস খাবো কেন? হ্যাঁ, কেস খাবো কেন? আরে আমি তো একটু পরখ করে দেখছিলাম ও আমার ভাইটার সঙ্গে ঠিক মতো খেলতে পারবে কিনা। ও কত বড় খেলোয়াড়। হ্যাঁ। আমি ভাবছি পাক্কা খিলাড়ি, যে যেমন খেলোয়াড় আমি তার সাথে তেমনি খেলি। আরে থামো, এখানে খেলা টেলা চলবে না। শোনো শোনো, একটা কথা বলি, ওই ছোট বাবুর সঙ্গে একদম মেলামেশা করবে না। কেন? কারণ ও শালা একেবারে পাক্কা রাম হারামি। এ শালা যেন একেবারে ধোয়া তুলসী পাতা। আমি ওই বুড়ো উকিলটা তোমার কানে কানে কি গুজগুজ ফুসফুস করলো? গুজগুজ ফুসফুস নয় গো বাবু, উকিল বাবু তো তোমার কথাই বলছিল। আমার কথা বলছিল? হ্যাঁ বলছিল। আমার কথা কি বলছিল? বলছিল বলছিল তুমি নাকি ভীষণ ভালো মানুষ। ওই কথাটাই বলছিল। আর কি কি বলছিল? আমি বলছি এদিকে আসো, এদিকে আসো। এইসব বাজে কথায় সময় নষ্ট না করে ডাইরেক্ট কাজের কথায় ঢুকে পড়ো। তাহলে ডাইরেক্ট ঢুকে পড়ি, কেমন? শোনো হয় মেয়ে, না আমি বলছিলাম কি ওই দুয়ারে খাবার সাপ্লাই করে আর কদিন চলবে? হ্যাঁ সে তো বটে। হ্যাঁ, তা আমি বলছিলাম কি ওই তোমার সারা জীবনের ইনকামটা তুমি যদি 1 বছরের মধ্যে পেয়ে যাও তাহলে কেমন হয়? আই বাপ, সারা জীবনের ইনকামটা 1 বছরই? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দূর বাবা, আমি বুঝে বলছি। এদিকে এদিকে এখানে যাও, শোনো আমার কাকা, আমি আমার ওই ছাপা ভাইটার বাবা নিরুদ্দেশ হওয়ার আগে একটা অদ্ভুত উইল করে গেছে। হ্যাঁ, সেই উইলে উল্লেখ আছে যে যে তার ওই খেপা ছেলেটাকে বিয়ে করবে সেই তার সমস্ত সম্পত্তির মালিকানা হবে। তাই বলছি তুমি ওই খেপা ছেলেটাকে বিয়ে করে নাও। সে না হয় হলো, আমি আপনার ভাইকে বিয়ে করে সমস্ত সম্পত্তির অধিকার নিয়ে নিলাম, গল্প তো এখানেই শেষ। তাহলে আপনাদের ফায়দা? দূর, গল্প এখানে শেষ নয়। এই দেখো শেষ নয়। আরে বাবা, গল্পটা এখান থেকে শুরু। শোনো, তোমাদের বিয়েটা কিন্তু হবে নকল। হ্যাঁ, মানে নকল বউ হয়ে তোমাকে এখানে দিব্যি সংসার করতে হবে, ঠিক আছে? তারপর এই বিষয় সম্পত্তি যখন তোমার হাতের মধ্যে এসে যাবে সেই সম্পত্তিগুলো তুমি আমার নামে দানপত্র করে দেবে। এই দেখো, কেন? না না, তার জন্য অবশ্যই তোমাকে 10 লক্ষ টাকা দেবো। আয় বাপ, 10 লাখ আমার নকল বিয়ে? আমি রাজি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। কেন? আরে নকল বউ হলে কি হবে, তোমাকে আসল বাচ্চা পয়দা করতে হবে, তবেই তুমি সম্পত্তির অধিকার পাবে, বুঝেছো? লে পচা, তাহলে কেসটা কি দাঁড়ালো? আমি নকল বউ হয়ে নকল স্বামীর সাথে আসল বাচ্চা পয়দা করব? ইয়েস। শালা আপনাদের কি মাথা খারাপ? আরে সবকিছুই যদি নকল থাকে তাহলে আমার পেটে আসল বাচ্চাটা আসবে কি করে? তবে বাচ্চা যদি নিতেই হয় আমি কিন্তু ওই নকল স্বামীর কাছ থেকেই নেব। দূর বাবা, আরে মেয়েটা কথা বলে না, একদম কথা বলে না। বলেছি, সবটা বুঝিয়ে আরে বলেছি। বাবা, বাচ্চা পায়দা করার ইয়েটা মানে মুরতটা ওর নেই। আরে কি আছে না আছে সেটা আমি ভালো করে বুঝে নেব। তবে হ্যাঁ, ওই বাচ্চা পয়দা করার জন্য আমি কিন্তু আরো 5 লাখ টাকা নেব। রাজি থাকলে শাখা পলা সিঁদুর সব কিনে রেখো, কাল সকালে এই সুন্দরী তার দুয়ারে খাবারের কারবারটা বন্ধ করে বাড়ির নকল বউ হয়ে যাবে। শালা নকল বউ, নকল বউ। এই শালা ঠান্নাও কি, সারা বেস্ট মেয়েটাকে কায়দা করে এনেছিলাম, এর মধ্যে বাচ্চা পায়দা করার কথা আপনাকে কে বলতে বলেছে? কি মুশকিল, আরে উইলে তো ওইসব কথা লেখা রয়েছে যে বাচ্চা পয়দা না হলে। ভাই শালা উকিল হয়েছে, শালা মেয়েটাকে হাতের মুঠোর মধ্যে এনে কায়দা করে বাচ্চা পায়দা করে নিতাম। শালা বেকার 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 বেকার, শালা আমার 5 লক্ষ টাকা জলে গেল। শালা ইচ্ছে করছে কি জানো, ইচ্ছে করছে গলা টিপে শেষ করে ফেলি, একদম শেষ করে ফেলি, একদম একদম শেষ করে। দাদা আয় বোন, আয় আয় আয়। তা হ্যাঁ রে বোন, ইয়ে তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? না না দাদা, আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা বোন? হ্যাঁ। এটা আবার কোন বোন? এই মরিচ, ওই যে
অনেক বছর আগে হ্যাঁ। আমার এক বোন যে ওই জলে ডুবে মারা গিয়েছিল, সে আমার বোন মুন্নির মতোকে দেখতে বলে না, ওকে আমি আমার বোন বলে দেখেছি। সে কি আপনি তো বললেন আপনার বোন নাকি ছড়কের বেলা হারিয়ে গেছে। ওই যে চলক বেলা হারিয়ে গেছিল, ওই যে